বিয়ের ৬ বছর পার হয়ে গেল। এখনো আমি সন্তানের মা হতে পারি নাই। মনের মধ্যে অনেক কষ্ট আর দুঃখ নিয়ে আমি একদিন ডাক্তারের কাছে গিয়ে আমার মনের সমস্ত কষ্টের কথা খুলে বলার পর ডাক্তার মশাই সন্তানের মা হওয়ার জন্য আমাকে যা বললেন তা আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। কারণ বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবা, নিশ্চয়ই অনেক মজা পাবা। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমার নাম ভূমিকা রায়। আমি কলকাতার একজন সাধারণ গৃহবধূ। আমার জীবনটা বাইরে থেকে দেখতে আর 5টা সাধারণ মেয়ের মতোই, কিন্তু প্রত্যেকটা শান্ত নদীর গভীরে যেমন নিজস্ব স্রোত থাকে, আমার জীবনেও তেমন এক গভীর গল্প আছে। বিয়ের আগে আমি ছিলাম আমার বাবা মায়ের নয়নের মণি। পড়াশুনো, গান, আঁকা সব কিছুতেই আমার বেশ আগ্রহ ছিল। আমার হাসি খুশি স্বভাব আর চেহারার মায়ায় পড়েই হয়তো বিনোদ, আমার স্বামী, আমাকে প্রথমবার দেখেই পছন্দ করে ফেলেছিল। আমাদের বিয়েটা ছিল ভালোবাসার এক সুন্দর পরিণতি। বিয়ের প্রথম কয়েকটা বছর স্বপ্নের মতো কেটেছিল। বিনোদের ভালোবাসা আমার জীবনকে ভরিয়ে রেখেছিল, কিন্তু সময় এগোবার সাথে সাথেই সেই স্বপ্নের ওপর কালো মেঘ জমতে শুরু করে। আমাদের বিয়ের 6 বছর কেটে গেলেও আমাদের ঘর আলো করে কোনো সন্তান আসেনি। এই একটা অপূর্ণতা আমার মনকে ভারী করে তুলেছিল। আমার শ্বশুরবাড়িতে সবাই ভালো হলেও আমার ছায়া বৌদি আমাকে প্রায়ই খোঁটা দিয়ে কথা শোনাতেন। তার চোখে আমি যেন এক অসম্পূর্ণ নারী। তার কথাগুলো তীরের মতো আমার বুকে এসে বিঁধত। বিনোদ আমাকে ভালোবাসলেও সে তার বৌদিকে মায়ের মতো শ্রদ্ধা করত, কারণ বিনোদের ছোটবেলায় তার মা মারা যাওয়ার পর ছায়া বৌদি তাকে মায়ের স্নেহে মানুষ করেছেন। তাই তার বিরুদ্ধে কোনো কথা বিনোদ সহ্য করতে পারত না। আজ সকালেও ঠিক একই ঘটনা ঘটল। উঠোনে ননদের ছোট ছেলেটাকে কোলে নিয়ে আদর করতেই ছায়া বৌদি রান্নাঘর থেকে বেরিয়ে এসে তীব্র স্বরে বলে উঠলেন, অন্যের ছেলে নিয়ে আর কত আদর করবে? নিজের তো এখনো সন্তান নেই, তাই অন্যের ছেলেকেই আঁকড়ে ধরেছিস। কথাটা শুনে আমার ভেতরটা জ্বলে গেল। চোখের জল সামলে আমি বললাম, কে বলেছে আমার সমস্যা আছে? আমার উত্তরে তিনি যেন আরও রেগে গেলেন। তিনি এগিয়ে এসে আমার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে বললেন, যার বিয়ের 6 বছরেও সন্তান হয় না তাকে তো লোকে অনেক কিছুই বলে। তোর বরটা ভালো, তাই তোকে কিছু বলে না, কিন্তু আমি সব বুঝি। বেশি দিন এই নাটক চলবে না। দরকার হলে আমি আমার ভাইয়ের আবার বিয়ে দেব, যে তাকে সন্তানের সুখ দিতে পারবে। এই কথাগুলো শোনার পর আমার আর সহ্য হলো না। আমি দৌড়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছিল। বিনোদকে বলেও কোনো লাভ নেই। সে বৌদির কথার কোনো প্রতিবাদ করবে না, উল্টে আমাকেই বোঝাবে বৌদি বড়, তার কথা মেনে নিতে। কিন্তু আর কতদিন? আমাকে প্রমাণ করতেই হবে যে সমস্যাটা আমার নয়। আমি আর এই অপবাদ নিয়ে বাঁচতে পারবো না। অনেক ভেবেচিন্তে আমি আমার কলেজের বান্ধবী বিহানাকে ফোন করলাম। বিহানা এখন একজন বড় গাইনোকোলজিস্ট। আমি ওকে কাপা কাপা গলা জিজ্ঞেস করলাম, বিহানা, তুই কি কাল তোর ক্লিনিকে থাকবি? আমার কিছু টেস্ট করানোর ছিল। আমার গলার স্বর শুনে বিহানা কিছু একটা আন্দাজ করতে পারল। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভূমিকা, তুই ঠিক আছিস তো? তোর গলা এমন শোনাচ্ছে কেন? আমি আর আবেগ ধরে রাখতে পারলাম না। ফোপাতে ফোপাতে বললাম, আমি ভালো নেই রে, আমাকে কাল তোর কাছে যেতেই হবে। বিহানা আমাকে আর কোনো প্রশ্ন না করে বলল, ঠিক আছে, তুই সকাল 10টার মধ্যে চলে আসিস, আমি তোর জন্য অপেক্ষা করব। ফোনটা রেখে দিয়ে আমি বিছানায় লুটিয়ে পড়লাম। আমার মনে হচ্ছিল এই পরীক্ষাটাই আমার জীবনের শেষ ভরসা। যদি রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়ে তাহলে আমি বিনোদের জীবন থেকে নীরবে সরে যাব। কিছুক্ষণ পর বিনোদ অফিস থেকে ফিরল। তার হাসি খুশি মুখটা দেখে আমার কষ্টটা আরও বেড়ে গেল। সে হয়তো বুঝতেই পারছে না তার ভালোবাসার ভূমিকা ভেতরে ভেতরে কতটা ভেঙে চুরে যাচ্ছে। সে ঘরে ঢুকে আমাকে বিছানায় শুয়ে থাকতে দেখে অবাক হলো। কাছে এসে কপালে হাত রেখে বলল, কি হয়েছে তোমার? শরীর খারাপ? আমি কোনো উত্তর না দিয়ে পাশ ফিরে শুলাম, যেন আমি ঘুমিয়ে পড়েছি। আমি চাইছিলাম না আমার কান্নারত মুখটা সে দেখুক। সে কিছুক্ষণ আমার পাশে বসে রইল, তারপর হয়তো আমার নীরবতার কারণ বুঝতে না পেরে ঘর থেকে বেরিয়ে গেল। রাতে খাবার টেবিলেও আমি চুপচাপ ছিলাম। ছায়া বৌদি বারবার আমার দিকে আরও চোখে তাকাচ্ছিলেন, যেন তিনি আমার এই অবস্থাতে বেশ আনন্দ পাচ্ছেন। তার চোখে মুখে একটা বিজয়ীর হাসি লেগেছিল। আমি কোনো মতে দুটি মুখে দিয়ে উঠে পড়লাম।
নিজের ঘরে এসে আবার সেই পুরনো দিনের কথা ভাবতে লাগলাম। ভালোবাসার ওপর বিশ্বাস করে আমি এই বাড়িতে এসেছিলাম। ভেবেছিলাম বিনোদের ভালোবাসা আমাকে সব কষ্ট থেকে দূরে রাখবে, কিন্তু আজ আমি বড় একা। আমার লড়াইটা আমাকে একাই লড়তে হবে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম বিনোব অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমি ওর কাছে গিয়ে বললাম, আমি আজ একবার বিহানার সাথে দেখা করতে যাব। বিনোদ অবাক হয়ে বলল, বিহানা? তোমার কলেজের বন্ধু? হঠাৎ কি মনে করে? আমি সত্যিটা লুকিয়ে বললাম, অনেকদিন দেখা হয় না, তাই ভাবলাম একবার ঘুরে আসি। বিনোদ আর কিছু বলল না। সে অফিসে বেরিয়ে যাওয়ার পরেই আমি তৈরি হতে শুরু করলাম। আমার ভেতরটা অজানা ভয়ে কাঁপছিল। ঈশ্বর জানেন আমার ভাগ্যে আজ কি লেখা আছে। আমি শুধু প্রার্থনা করছিলাম আমার সম্মান যেন বেঁচে যায়। আমি যখন বিহানার ক্লিনিকের সামনে পৌঁছালাম, তখন আমার বুকের ভেতরটা ধরফর করছিল। বাইরে থেকে ঝকঝকে ক্লিনিকটা দেখে মনে হচ্ছিল এটা যেন কোনো বিচারালয়, আর আমি এক অভিযুক্ত যে তার রায়ের জন্য অপেক্ষা করছে। বিহানা আমাকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরল। ওর উষ্ণ আলিঙ্গনে আমার এতক্ষণের চেপে রাখা আবেগগুলো যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। আমি ওর কাঁধে মাথা রেখে অঝরে কাঁদতে লাগলাম। বিহানা আমাকে শান্ত করার চেষ্টা করে বলল, শান্ত হ ভূমিকা, কি হয়েছে আমাকে খুলে বল। তুই তো এমনভাবে ভেঙে পড়ার মতো মেয়ে নোস। ওর কথায় আমি আরও বেশি করে অতীতের দিনগুলোতে হারিয়ে গেলাম। মনে পড়ল কলেজের সেই দিনগুলোর কথা। আমার নাম ভূমিকা, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা ছিলেন একজন স্কুলের শিক্ষক আর মা গৃহিণী। আমাদের ছোট পরিবারের সুখ আর শান্তি ছাড়া আর কিছুই ছিল না। বাবা আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতেন। তিনি চাইতেন আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াই। সেই সময়ে মেয়েদের বেশি পড়াশোনা করানোকে অনেকেই ভালো চোখে দেখত না, কিন্তু আমার বাবা ছিলেন ব্যতিক্রম। তিনি সমাজের কোনো কথাই কানে তুলতেন না। তিনিই আমাকে শহরের সবচেয়ে ভালো কলেজে ভর্তি করিয়ে দিয়েছিলেন। আমি ছিলাম আমাদের পরিবারের প্রথম মেয়ে যে কলেজের চৌকাঠ পেরিয়েছে। কলেজের প্রথম দিন থেকেই আমার অনেক বন্ধু তৈরি হয়েছিল। আমার হাসি খুশি স্বভাবের জন্য সবাই আমাকে খুব পছন্দ করত। শিক্ষকরাও আমার পড়াশোনার প্রতি আগ্রহ দেখে খুব স্নেহ করতেন। কিন্তু ক্লাসের একটি মেয়ে, বিহানা, কেন যেন প্রথম দিন থেকেই আমাকে হিংসে করত। আমি ওর এই আচরণের কোনো কারণ খুঁজে পেতাম না। আমি ওর সাথে বন্ধুত্ব করার অনেক চেষ্টা করেছি, কিন্তু ও সবসময় আমাকে এড়িয়ে চলত আর সবার সামনে অপমান করার সুযোগ খুঁজত। ওর এই ব্যবহারে আমি খুব কষ্ট পেতাম। একদিন আমার এক বান্ধবী এসে আমাকে জানাল যে বিহানা আমার নামে কলেজে ভুল কথা রটাচ্ছে। সে আমার সাথে আমার ছোটবেলার বাগদত্তা রিতমের নাম জড়িয়ে নানান মিথ্যে গল্প তৈরি করছে। রিতম ছিল বাবার এক বন্ধুর ছেলে। ছোটবেলাতেই ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু রিতম ছিল একেবারেই অন্যরকম। পড়াশোনায় মন ছিল না, সারাদিন বন্ধুদের সাথে সময় কাটাতো। আমি কোনোদিনই তাকে আমার জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারিনি। বিহানা সেই রিতমের সাথেই আমার নাম জড়িয়ে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। এই ঘটনাটা জানার পর আমি ভয়ে আর লজ্জায় কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আমার বাবা মা আমার এই হঠাৎ পরিবর্তন দেখে খুব চিন্তিত হয়ে পড়েন। আমি প্রথমে তাদের কিছু বলতে পারিনি, কিন্তু যখন পরিস্থিতি হাতের বাইরে চলে গেল, তখন আমি কাঁদতে কাঁদতে প্রিন্সিপাল স্যারকে সব কথা খুলে বললাম। প্রিন্সিপাল স্যার খুব ভালো মানুষ ছিলেন। তিনি পুরো ব্যাপারটা তদন্ত করে বিহানাকে ডেকে পাঠান এবং সবার সামনে আমার কাছে ক্ষমা চাইতে বলেন। সেই দিন বিহানা সবার সামনে আমার কাছে ক্ষমা চেয়েছিল। সেই ঘটনার পর আমি ভেবেছিলাম হয়তো সব ঠিক হয়ে গেছে। বিহানা আমার সাথে বন্ধুত্ব করার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল। আমি সরল মনে ওর বন্ধুত্বের হাত ধরেছিলাম। আমি বুঝতেও পারিনি যে ও ছিল এক দুইমুখ মানুষ। ও আমার বন্ধুত্বের আড়ালে আমার ক্ষতি করার নতুন ছক কষছিল। সে আমাদের বাড়িতেও আসা যাওয়া শুরু করে। আমার মা বাবা ওকে খুব স্নেহ করতেন। আমি ভাবতেও পারিনি আমার জীবনের সবচেয়ে বড় ঝড়টা ওর হাত ধরেই আসতে চলেছে। হঠাৎ একদিন আমি লক্ষ্য করলাম রিতমার আমাকে আগের মতো বিরক্ত করছে না। সে আমার পিছু নেওয়াও বন্ধ করে দিয়েছে। এই পরিবর্তনে আমি বেশ অবাক হলেও মনে মনে খুব খুশি হয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো ওর মধ্যে কোনো ইতিবাচক পরিবর্তন এসেছে, কিন্তু আসল ঘটনা ছিল সম্পূর্ণ অন্য।
একদিন আমি রিতমদের বাড়িতে গিয়েছিলাম কাকিমাকে একটা জিনিস দিতে। গিয়ে দেখি রিতম ছাদে বসে ফোনে কার সাথে যেন হাসি মুখে কথা বলছে। আমাকে দেখেও সে না দেখার ভান করে ফোনে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। কয়েকদিন পর আবার ওদের বাড়ি যেতেই আমি রিতমের গলা শুনতে পেলাম। সে চিৎকার করে কাকিমাকে বলছে, আমি কোনো অবস্থাতেই ভূমিকাকে বিয়ে করব না। আমি অন্য একজনকে ভালোবাসি। তার কথা শুনে আমার শাশুড়ি তাকে বকাবকি করছিলেন, কিন্তু রিতম তার সিদ্ধান্তে অটল ছিল। আমি আড়াল থেকে সব শুনছিলাম। আমি শুধু জানতে চেয়েছিলাম সেই মেয়েটি কে, যার জন্য রিতম আমাকে বিয়ে করতে চাইছে না। তখনই রিতমের মুখ থেকে আমি বিহানার নামটা শুনলাম, আর সাথে সাথেই আমার কাছে পুরো ছবিটা পরিষ্কার হয়ে গেল। আমি বুঝলাম এটা বিহানারই কোনো নতুন চাল। সে আমার বাগদত্তাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে কষ্ট দিতে চেয়েছিল, কিন্তু সে হয়তো জানত না এই কাজটা করে সে অজান্তেই আমার কত বড় উপকার করে দিয়েছে। বিহানার নামটা রিতমের মুখে শোনার পর আমি এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই আমার ভেতরটা এক অদ্ভুত আনন্দে ভরে উঠল। বিহানা ভেবেছিল আমার সবচেয়ে ভালোবাসার জিনিসটা কেড়ে নিয়ে সে আমাকে কষ্ট দেবে, কিন্তু সে জানত না যে এই বিয়ের বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য আমি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম। আমি কোনো ঝামেলা না করে সেখান থেকে চুপচাপ বাড়ি ফিরে এলাম। এখন শুধু অপেক্ষা করতে লাগলাম কখন রিতমের মা আমাদের বাড়িতে এসে এই সম্বন্ধটা ভেঙে দিয়ে যাবেন। আমি মনে মনে পরিকল্পনা করে রেখেছিলাম সম্বন্ধটা ভাঙার পরেই আমি বাবা মাকে আমাদের আরও পড়াশুনো করার ইচ্ছার কথা জানাবো। আমার মা রিতমের মায়ের হঠাৎ আসা যাওয়া বন্ধ করে দেওয়াতে খুব চিন্তিত ছিলেন। আগে তো তিনি প্রায় প্রতিদিনই আমাদের বাড়িতে আসতেন। হঠাৎ একদিন কাকিমা আমাদের বাড়িতে এলেন। তার মুখটা খুব শুকনো দেখাচ্ছিল। তিনি মায়ের পাশে বসে কাঁদতে কাঁদতে বললেন, দিদি, আমাকে মাফ করে দিও। আমার ছেলে রিতম ভূমিকাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। সে নাকি অন্য কোনো মেয়েকে ভালোবাসে। এই কথা শুনে আমার বাবা খুব রেগে গেলেন, কিন্তু ছেলে নিজেই যখন বিয়েতে রাজি নয় তখন আর কি করার আছে। অবশেষে দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়েটা ভেঙে গেল। বিয়ে ভাঙার পর আমি বাবাকে আমাদের শহরের বাড়িতে চলে যাওয়ার জন্য জোর করলাম। বাবা প্রথমে রাজি না হলেও আমার জেদের কাছে হার মানলেন। আমরা কলকাতায় আমাদের নিজেদের বাড়িতে চলে এলাম। এখানে এসে মা একটি সেলাই সেন্টার খুললেন, যা কিছুদিনের মধ্যেই বেশ ভালো চলতে শুরু করল। আমাদের আর্থিক অবস্থাও আগের থেকে অনেক ভালো হয়ে গেল। আমি এই সুযোগে মাকে আমার আরও পড়াশোনা করার ইচ্ছার কথা জানালাম। মা প্রথমে একটু ইতস্তত করলেও পরে আমার আগ্রহ দেখে রাজি হয়ে গেলেন। আমি এক নতুন উদ্যমে আবার পড়াশোনা শুরু করলাম। ইউনিভার্সিটির জীবন ছিল আমার কাছে এক নতুন পৃথিবী। এখানে আমার পরিচয় হয় বিনোদের সাথে। বিনোদ ছিল ক্লাসের সবচেয়ে মেধাবী এবং শান্তশিষ্ট ছেলে। ওর বুদ্ধিদীপ্ত চোখ আর ভদ্র ব্যবহার প্রথম দিনে আমার মন কেড়ে নিয়েছিল। ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আমরা একসাথে ক্লাস করতাম, লাইব্রেরিতে পড়াশোনা করতাম। আমি বুঝতে পারতাম বিনোদের চোখে আমার জন্য শুধু বন্ধুত্ব নয়, আরও বেশি কিছু আছে। ওর চোখের ভাষায় আমি আমার জন্য আন্তরিকতা আর ভালোবাসা খুঁজে পেতাম। ধীরে ধীরে আমরা একে অপরের খুব কাছাকাছি চলে এলাম। আমাদের বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হতে বেশি সময় লাগেনি। পড়াশুনো শেষ হওয়ার পর বিনোদ একদিন আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমি যেন এই দিনটারই অপেক্ষায় ছিলাম। আমি এক কথায় রাজি হয়ে গেলাম। বিনোদ তার পরিবারের সাথে কথা বলে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালো। আমার বাবা মা বিনোদকে দেখে খুব পছন্দ করলেন, কিন্তু তারাই বিয়েতে প্রথমে রাজি ছিলেন না, কারণ বিনোদের মা ছিলেন না আর ওর বৌদিই ছিলেন বাড়ির কর্তা। কিন্তু আমি বাবা মাকে বোঝালাম যে আমি বিনোদকে ভালোবাসি এবং ওর সাথেই আমার জীবন কাটাতে চাই। আমার জেদের কাছে অবশেষে তারা হার মানলেন। খুব ধুমধাম করে বিনোদের সাথে আমার বিয়েও হলো। আমি খুব খুশি ছিলাম। ভেবেছিলাম ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমার জীবনটা হয়তো এবার সুখেই কাটবে। কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে আমার সেই ধারণা ভাঙতে শুরু করলো। আমি বুঝতে পারলাম এই বাড়ির সবকিছু বিনোদের বৌদি ছায়া দেবীর নিয়ন্ত্রণে। বিনোদ তাকে মায়ের মতো শ্রদ্ধা করলেও ছায়া বৌদি আমাকে প্রথম দিন থেকে কোনো এক অজানা কারণে পছন্দ করতেন না। বিয়ের প্রথম রাতেই আমি এর প্রমাণ পেলাম।
বিনোদ আমাকে জিজ্ঞেস করেছিল আমরা কোথাও বেড়াতে যেতে চাই কিনা। আমি গোয়া যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু পরদিন সকালেই ছায়া বৌদি আমাদের ঘরে এসে বললেন, এখন এত টাকা খরচ করে কোথাও যাওয়ার দরকার নেই, পরে কখনো যাওয়া যাবে। আমি অবাক হয়ে দেখলাম বিনোদ বৌদির কথার কোনো প্রতিবাদ না করে চুপচাপ তার সিদ্ধান্ত মেনে নিল। সেদিন আমি বিনোদের সাথে অনেক কথা কাটাকাটি করেছিলাম। আমি ওকে বলেছিলাম, তুমি যদি নিজের সিদ্ধান্ত নিজে নিতে না পারো তাহলে বিয়ে করেছিলে কেন? ধীরে ধীরে আমি বুঝতে পারলাম ছায়া বৌদি আমাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করেন। তিনি হয়তো ভাবতেন আমি এসে তার ভাইয়ের ওপর থেকে তার অধিকার কেড়ে নেব। আমি তার মন জয় করার অনেক চেষ্টা করেছি। ঘরের সব কাজ করতাম, তার সব কথা মুখ বুজে শুনে নিতাম, কিন্তু কিছুতেই তার মন গলাতে পারলাম না। তার চোখে আমি সব সময়ই ছিলাম এক বহিরাগত। এভাবেই বিয়ের 2 বছর কেটে গেল। এর মধ্যে আমাদের কোনো সন্তান না হওয়ায় ছায়া বৌদি আমাকে নতুন করে কথা শোনানোর সুযোগ পেয়ে গেলেন। তার কাছে আমি যেন এক অভাগী নারী, যে এই বংশের প্রদীপ জ্বালাতে পারবে না। এই সব পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল আমি টেরও পাইনি। বিহানার ডাকে আমার হুঁশ ফিরল। সে আমার হাতে এক গ্লাস জল দিয়ে বলল, আগের কথা ভেবে আর কষ্ট বাড়াস না, যা হওয়ার তা হয়ে গেছে। এখন বল আমি তোর জন্য কি করতে পারি। আমি চোখের জল মুছে ওকে সব কথা খুলে বললাম। ছায়া বৌদির অবহেলা, বিনোদের অসহায়তা আর আমার সন্তান না হওয়ার কষ্ট, সব কিছু আমি ওর কাছে উজাড় করে দিলাম। আমার কথা শুনে বিহানা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আগেই জানতাম ওই বাড়িতে তুই সুখী হতে পারবি না। ছায়া দেবীর মতো মহিলাদের আমি চিনি, এরা নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য সব কিছু করতে পারে। বিহানা আমার সব কথা শোনার পর আমাকে কিছু টেস্ট করার পরামর্শ দিল। আমি ওর কথা মতো সব টেস্ট করালাম। রিপোর্টের জন্য অপেক্ষা করার সময়টুকু আমার কাছে এক যুগের মতো মনে হচ্ছিল। আমার বুকের ভেতরটা ভয়ে কাঁপছিল। আমি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যেন আমার রিপোর্টেই কোনো সমস্যা না থাকে। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, যদি সত্যি আমার মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে আমি বিনোদের জীবন থেকে চিরদিনের জন্য সরে যাব। আমি ওকে সন্তানের সুখ থেকে বঞ্চিত করতে পারবো না। কিছুক্ষণ পর নার্স এসে আমার হাতে রিপোর্টের ফাইলটা দিয়ে গেল। আমার হাত কাঁপছিল। আমি ফাইলটা খুলতে সাহস পাচ্ছিলাম না। বিহানা আমার অবস্থা বুঝতে পেরে আমার হাত থেকে ফাইলটা নিয়ে নিল। সে রিপোর্টগুলো মনোযোগ দিয়ে দেখল। ওর মুখের দিকে তাকিয়ে আমি ওর প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছিলাম। রিপোর্ট দেখা শেষ করে বিহানা আমার দিকে তাকিয়ে হাসল। ওর হাসি দেখে আমার বুকের ভেতর থেকে একটা ভার নেমে গেল। বিহানা আমাকে জড়িয়ে ধরে বলল, চিন্তার কোনো কারণ নেই ভূমিকা, তোর সব রিপোর্ট একদম স্বাভাবিক, তোর মা হতে কোনো সমস্যা নেই। এই কথাটা শোনার পর আমার খুশির সীমা রইল না। আমার মনে হচ্ছিল আমি যেন নতুন করে জীবন ফিরে পেলাম। আমি আনন্দে বিহানাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। এটা ছিল আমার খুশির কান্না, মুক্তির কান্না। আমি ওকে ধন্যবাদ জানিয়ে ক্লিনিক থেকে বেরিয়ে এলাম। আজ আমি খুব খুশি। বাড়ি ফিরে আমি সবাইকে দেখিয়ে দেব যে আমি অযোগ্য নই। আমি ছায়া বৌদির সামনে এই রিপোর্টগুলো তুলে ধরব। আমি বিনোদকে বলবো এবার সে যেন নিজের পরীক্ষা করায়। বাড়ি ফিরে আমি সোজা নিজের ঘরে চলে এলাম। আমি বিনোদের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমি চাইছিলাম এই খুশির খবরটা আমি প্রথম ওকে দিই। সন্ধ্যায় বিনোদ বাড়ি ফিরলে আমি ওর হাতে রিপোর্টের ফাইলটা তুলে দিলাম। আমি উত্তেজিত হয়ে বললাম, দেখো বিনোদ, আমার কোনো সমস্যা নেই। ডাক্তার বলেছে আমি মা হতে পারবো। আমি ভেবেছিলাম এই খবরটা শুনে বিনোদ খুব খুশি হবে, কিন্তু ওর প্রতিক্রিয়া দেখে আমি অবাক হয়ে গেলাম। ওর মুখটা রাগে লাল হয়ে গেল। সে রিপোর্টগুলো না দেখেই আমার দিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তার মানে তুমি বলতে চাও সমস্যাটা আমার মধ্যে? তোমার এত বড় সাহস হলো কি করে? ওর এই রকম আচরণে আমি হতবাক হয়ে গেলাম। আমি ওকে এত রেগে যেতে আগে কখনো দেখিনি। আমি ওকে বোঝানোর চেষ্টা করে বললাম, আমি তোমায় সন্দেহ করছি না, আমি শুধু চাই তুমিও একবার তোমার টেস্ট করাও, তাহলে যদি কোনো সমস্যা থাকে আমরা চিকিৎসা শুরু করতে পারবো। আমার কথা শুনে বিনোদ আরও রেগে গেল। সে চিৎকার করে বলল,
আমার কোনো টেস্ট করানোর দরকার নেই, আমি একদম সুস্থ আছি। সমস্যা তোমার মধ্যেই আছে, তোমার এই রিপোর্টগুলো সব মিথ্যে। বিনোদের মুখ থেকে এই কথাগুলো শোনার পর আমার পায়ের তলার মাটি সরে গেল। যে মানুষটাকে আমি আমার সবটুকু দিয়ে ভালোবেসেছি, সে আমাকে এত বড় অপমান করতে পারল। আমার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। বিনোদ আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না আমার স্বামীর হঠাৎ কী হলো, সে কেন এমন অদ্ভুত আচরণ করছে। সেই রাতের পর থেকে আমার আর বিনোদের সম্পর্কটা পুরোপুরি বদলে গেল। আমাদের মধ্যে কথা বলা প্রায় বন্ধই হয়ে গেল। আমরা একই ছাদের তলায় থাকতাম, কিন্তু আমাদের মধ্যে যেন 1000 মাইলের দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। বিনোদ এখন প্রায়ই আমার সাথে বিরক্তির সুরে কথা বলতো। উঠতে বসতে আমাকে নানা কটু কথা শোনাতো। সে আমাকে হুমকিও দিত যে সে খুব তাড়াতাড়ি আবার বিয়ে করবে, এমন কাউকে নিয়ে আসবে যে তাকে সংসারে পূর্ণতা এনে দিতে পারবে। ওর এই পরিবর্তন দেখে আমার মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। ছায়া বৌদি এই সুযোগে আমার ওপর তার মানসিক চাপে আরও বাড়িয়ে দিলেন। তিনি সারাক্ষণ আমার খুঁত ধরতে ব্যস্ত থাকতেন। বাড়ির সব ছোটখাটো ব্যাপারেও তিনি আমাকে দায়ী করতেন। আমি মুখ বুজে সব সহ্য করতাম, কারণ আমি জানতাম প্রতিবাদ করে কোনো লাভ নেই। মিনত তো আমার পাশে দাঁড়াবেই না, উল্টে আমাকেই দোষী সাব্যস্ত করবে। আমার নিজের বাড়িতেই আমার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু আমি কোথায় যাব? আমি আমার বাবা মাকে নতুন করে দুশ্চিন্তায় ফেলতে চাইছিলাম না। আমার মনে এক ধরনের সন্দেহ দানা বাঁধতে শুরু করল। বিনোদ কেন নিজের পরীক্ষা করাতে এত ভয় পাচ্ছে? তাহলে কি সত্যিই ওর মধ্যে কোনো সমস্যা আছে যা সে আমার কাছ থেকে লুকাতে চাইছে? যদি ওর কোনো সমস্যা নাই থাকতো, তাহলে তো ও আমার কথা শোনার সাথে সাথেই আমার সাথে ডাক্তারের কাছে যেত। কেন সে এটাকে তার আত্মসম্মানের অপমান বলে ধরে নিচ্ছে? এই প্রশ্নগুলো আমাকে প্রতিনিয়ত কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। আমি ঠিক করলাম আমি বিনোদের সাথে এই বিষয়ে আবার কথা বলবো। একদিন রাতে আমি বিনোদের ঘরে গেলাম। সে তখন বই পড়ছিল। আমি ওর পাশে বসে শান্তভাবে বললাম, দেখো বিনোদ, আমরা কি একবার খোলাখুলিভাবে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারি না? কেন তুমি আমার উপর এত রেগে আছো? আমি তো শুধু আমাদের ভালোর জন্যই বলছি। আমার কথা শুনে সে বইটা বন্ধ করে আমার দিকে তাকালো। তার চোখে কোনো রাগ ছিল না, ছিল একরাশ হতাশা আর অভিমান। সে বলল, ভূমিকা, তুমি কি বুঝতে পারছো না তুমি আমাকে কতটা আঘাত করেছ? তুমি আমার সামর্থ্য নিয়ে সন্দেহ তুলেছ। আমি ওর হাতটা ধরে বললাম, আমি তোমার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন তুলিনি। আমি শুধু চেয়েছিলাম আমরা একসাথেই সমস্যার সমাধান করি। ভালোবাসা মানে তো শুধু একসাথে হাসা নয়, একসাথে কঠিন সময়ও সামলানো, একে অপরের শক্তি হয়ে ওঠা। আমার কথায় ওর মনটা হয়তো কিছুটা নরম হলো। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কিন্তু বৌদি বলেছেন সমস্যাটা তোমার মধ্যেই আছে। তিনি বলেছেন তোমার মতো মেয়েরা নাকি বাইরে থেকে দেখতে একরকম হয় আর ভেতর থেকে আর এক রকম। বৌদির কথা শুনে আমার মাথায় যেন আগুন জ্বলে উঠল। আমি বুঝতে পারলাম এই সব কিছুর পেছনে ছায়া বৌদিরই হাত আছে। তিনি নিশ্চয়ই বিনোদের কান ভাঙিয়েছেন, তিনি বিনোদকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছেন। আমি বিনোদকে বললাম, তুমি বৌদির কথা বিশ্বাস করছো আর আমার কথা তোমার মিথ্যে মনে হচ্ছে? যে মানুষটা তোমাকে এত ভালোবাসে তাকে তুমি বিশ্বাস করতে পারছো না? বিনোদ কোনো উত্তর দিতে পারল না। সে মাথা নিচু করে বসে রইল। আমি বুঝতে পারলাম বিনোদকে বোঝানো খুব কঠিন। ছায়া বৌদি ওকে ছোট থেকে মানুষ করেছেন, তাই ওর মনে বৌদির জন্য এক অন্ধ বিশ্বাস তৈরি হয়ে গেছে। সেই বিশ্বাস ভাঙা প্রায় অসম্ভব। আমি হতাশ হয়ে নিজের ঘরে ফিরে এলাম। আমার মনে হচ্ছিল আমি এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছি। ছায়া বৌদি কোনো এক কারণে আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চান, আর তার জন্য তিনি যে কোনো পর্যায়ে নামতে পারেন। পরের দিন থেকে আমি একটা জিনিস লক্ষ্য করতে শুরু করলাম। ছায়া বৌদি আমাকে প্রতিদিন সকালে 1 গ্লাস করে দুধ খেতে দিতেন। আগে কখনো তিনি আমার জন্য এত যত্নশীল হননি। তার এই হঠাৎ পরিবর্তন আমার মনে সন্দেহর জন্ম দিল। আমার মনে হতে লাগলো নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। আমি ঠিক করলাম আমি এই দুধ আর খাবো না। আমি কোনো না কোনো অজুহাতে দুধটা ফেলে দিতে লাগলাম। আমার এই সন্দেহটা যে কতটা সত্যি ছিল তা আমি কিছুদিন পরেই প্রমাণ পেয়েছিলাম। আমার সন্দেহটা দিন দিন আরও বাড়তে লাগলো। ছায়া বৌদির প্রতিটি কাজেই আমি যেন কোনো গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিলাম। তিনি আমার সাথে আগের চেয়ে অনেক বেশি ভালো ব্যবহার করতে শুরু করেন, যা আমার কাছে আরও অস্বাভাবিক মনে হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এই ভালো ব্যবহারের আড়ালে
নিশ্চয়ই কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি আরও সতর্ক হয়ে গেলাম। আমি তার দেওয়া কোনো খাবার বা পানীয় স্পর্শ করতাম না। নিজের খাবার নিজেই তৈরি করে নিতাম। আমার এই পরিবর্তনে তিনি অবাক হতেন, কিন্তু মুখে কিছু বলতেন না। একদিন আমার শরীরটা খুব খারাপ লাগছিল, পেটে তীব্র ব্যথা হচ্ছিল। আমি কষ্টে শুয়েছিলাম। বিনোদ আমাকে দেখে ভয় পেয়ে গেল। সে জোর করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার আমার কিছু পরীক্ষা নিরীক্ষা করে যা বললেন তা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ডাক্তার আমাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বললেন, দেখুন, আপনার অসুস্থতার কারণ স্বাভাবিক নয়। মনে হচ্ছে আপনার খাবারে এমন কিছু মেশানো হচ্ছে যা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই কারণেই আপনার পেটে এই ব্যথা হচ্ছে। ডাক্তারের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার সন্দেহই তাহলে সত্যি? ছায়া বৌদি আমাকে সবার সামনে অযোগ্য প্রমাণ করার জন্য এই অমানবিক কাজ করেছেন। আমি ডাক্তারকে অনুরোধ করলাম তিনি যেন এই বিষয়ে বিনোদকে কিছু না বলেন। আমি চাইছিলাম ছায়া বৌদিকে আমি হাতে নাতে ধরব। ডাক্তার বিনোদকে শুধু বললেন যে অনিয়মিত খাওয়া দাওয়ার কারণেই আমার পেটে ব্যথা হয়েছে। বিনোদ সেই ব্যাখ্যা বিশ্বাস করে আমাকে নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে আমি মনে মনে এক নতুন পরিকল্পনা করলাম। আমাকে প্রমাণ করতেই হবে যে ছায়া বৌদি আমার সাথে কি করছেন। পরের দিন সকালে তিনি যখন আমাকে দুধের গ্লাসটা দিতে এলেন, আমি তাকে বললাম, বৌদি, আজ থেকে আর আমার জন্য দুধ আনার কষ্ট করবেন না। দুধ খেলে আমার শরীর খারাপ লাগছে। আমার কথা শুনে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, সে কি রে, দুধ খেলে তো শরীর ভালো থাকে, হয়তো অন্য কোনো কারণে অসুবিধা হচ্ছে। আমি তার কথায় কান না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমি লক্ষ্য করলাম আমার দুধ খাওয়া বন্ধ করে দেওয়ার পর থেকে ছায়া বৌদি বেশ অস্থির হয়ে পড়েছেন। তিনি প্রায়ই কার সাথে যেন ফোনে ফিস করে কথা বলতেন। আমি কয়েকবার আড়াল থেকে শোনার চেষ্টা করেছি, কিন্তু স্পষ্টভাবে কিছু বুঝতে পারিনি। তবে এটুকু বুঝেছিলাম যে তিনি আমার ব্যাপারেই কারো সাথে আলোচনা করছেন। আমার মনে হলো এই ষড়যন্ত্রে তিনি একা নন, তার সাথে আরও কেউ জড়িত আছে। একদিন দুপুরে আমি ইচ্ছা করে ঘুমিয়ে পড়ার ভান করে নিজের ঘরে শুয়েছিলাম। আমি জানতাম এই সময় ছায়া বৌদি তার ঘরে বিশ্রাম নেন। আমি চুপিসারে তার ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে তার গলার আওয়াজ আসছিল। তিনি ফোনে কাউকে বলছিলেন, ভূমিকাটা অনেক সচেতন হয়ে গেছে, সে আর আমার দেওয়া দুধ খাচ্ছে না। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। বিনোদকেও আমি ওর বিরুদ্ধে অনেকটা বোঝালাম, কিন্তু সে এখনও ভূমিকাকে পুরোপুরি অবিশ্বাস করতে পারছে না। উপাস থেকে কে কথা বলছিল তা আমি শুনতে পাচ্ছিলাম না, কিন্তু ছায়া বৌদির কথা শুনে আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। আমি আর সেখানে দাঁড়ালাম না। নিজের ঘরে ফিরে এসে ভাবতে লাগলাম, এবার আমার কি করা উচিত। আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আমি যদি বিনোদকে গিয়ে সব কথা বলি, সে হয়তো আমার কথা বিশ্বাস করবে না, উল্টে বৌদির পক্ষ নিয়ে আমাকেই দোষারোপ করবে। আমাকে এমন কিছু করতে হবে যাতে বিনোদ নিজের চোখে সবটা দেখতে পায়। অনেক ভেবেচিন্তে আমি একটা বুদ্ধি বের করলাম। আমি ঠিক করলাম আমি ছায়া বৌদির কথাবার্তা রেকর্ড করব। আজকালকার দিনে স্মার্টফোনের সাহায্যে এটা খুব সহজ। আমি সুযোগের অপেক্ষায় রইলাম। জানতাম সুযোগ একদিন আসবেই, আর সেই দিন আমি আমার জীবনের সবচেয়ে বড় লড়াইটা জিতব। আমি আমার সম্মান, আমার ভালোবাসা সব কিছু ফিরে পাব। কয়েকদিন পর আমাদের এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ ছিল। আমি আর বিনোদ সেখানে গিয়েছিলাম। বাড়ি ফিরতে আমাদের বেশ রাত হয়ে গেল। আমরা যখন বাড়ির ভেতরে ঢুকছি, তখন ড্রয়িং রুম থেকে ছায়া বৌদির গলার আওয়াজ পেলাম। তিনি বেশ উত্তেজিতভাবে কার সাথে যেন কথা বলছিলেন। আমি বিনোদকে ইশারায় চুপ থাকতে বললাম। আমরা নিঃশব্দে দরজার আড়ালে দাঁড়ালাম। আমার ফোনটা তখন রেকর্ডিং মোডে অন ছিল। আমি জানতাম আজই সেই দিন। দরজার আড়াল থেকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম ছায়া বৌদি ফোনে কাকে যেন বলছেন, আর চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি ভূমিকাকেই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। আমি বিনোদের মনে ওর জন্য এত ঘৃণা তৈরি করে দেব যে সে নিজেই ভূমিকাকে ছেড়ে দিতে বাধ্য হবে। কথাগুলো শুনে আমার পাশে দাঁড়ানো বিনোদের মুখটা পাথরের মতো শক্ত হয়ে গেল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে ছিল একরাশ অবিশ্বাস আর কষ্ট। সে হয়তো কল্পনাও করতে পারেনি যাকে সে মায়ের আসনে বসিয়েছে সে তার জীবনটা নষ্ট করার জন্যে এত বড় ষড়যন্ত্র করতে পারে। আমরা আরও কাছে এগিয়ে গেলাম। ড্রয়িং রুমে ছায়া বৌদির সাথে একটি মেয়ে বসেছিল।
মেয়েটির তীট আমাদের দিকে থাকায় আমরা তার মুখ দেখতে পাচ্ছিলাম না। ছায়াবতী মেয়েটিকে উদ্দেশ্য করে বললেন, তোর অভিনয়টা কিন্তু দারুণ ছিল। তুই যেভাবে বিনোদের সামনে নিজেকে ওর ঘনিষ্ঠ মানুষ বলে দাবি করেছিস, তাতে ভূমিকা পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে। এখন শুধু বিনোদকে বিশ্বাস করানোর পালা। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। তার মানে কিছুদিন আগে যে মহিলাটি একটি শিশুকে নিয়ে আমাদের বাড়িতে এসে এমন দাবি করেছিল, সেটাও ছায়াবৌদির ষড়যন্ত্রের অংশ ছিল। তারা দুজনে একসাথে খিলখিল করে হেসে উঠল। তাদের সেই হাসি আমার কাছে নিষ্ঠুরতার প্রতীক বলে মনে হচ্ছিল। বিনোদ আর নিজেকে সামলে রাখতে পারল না। সে গর্জন করে ঘরের ভেতর ঢুকল। তাকে দেখে ছায়াবৌদি আর সেই মেয়েটি ভয়ে চমকে উঠল। বিনোদ রাগে কাঁপতে কাঁপতে বলল, বৌদি, আমি তোমাকে মায়ের সম্মান দিয়েছিলাম, আর তুমি আমার জীবনটা নিয়ে এত বড় খেলা খেললে? তোমার লজ্জা করল না? ছায়াবৌদি ভয়ে কাঁপতে কাঁপতে কিছু একটা বলার চেষ্টা করলেন, কিন্তু বিনোদের রাগের সামনে তার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। আমিও ঘরের ভেতর ঢুকলাম। আমি দেখতে চেয়েছিলাম সেই মেয়েটি কে, যে আমার সংসার ভাঙার জন্য এত নিচে নামতে পারে। মেয়েটা আমাদের দিকে ঘুরতেই আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এ তো বিহানা, আমার কলেজের সেই বান্ধবী, যে প্রথম দিন থেকেই আমাকে হিংসা করত, যে আমার বাগদত্তা রিতমকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। আজ সে আমার স্বামীকে আমার কাছ থেকে দূরে সরাতে এসেছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি বিহানার দিকে তাকিয়ে বললাম, বিহানা, তুই তুই আমার সাথে এমনটা করতে পারলি? আমি তোর কি ক্ষতি করেছিলাম? আমার কথা শুনে বিহানা অদ্ভুতভাবে হেসে উঠল। সে বলল, তুই আমার কি ক্ষতি করেছিস? তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস ভূমিকা। তুই আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস। আমি অবাক হয়ে বললাম, তোর ভালোবাসা? আমি আবার তোর ভালোবাসা কখন কাড়লাম? তখন বিহানা কাঁদতে কাঁদতে যা বলল, তা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। সে বলল, কলেজে সুনীল নামের একটা ছেলেকে আমি খুব ভালোবাসতাম। সুনীলও আমাকে ভালোবাসত, কিন্তু তুই কলেজে ভর্তি হওয়ার পর থেকে সবকিছু বদলে গেল। সুনীল সারাক্ষণ শুধু তোকে নিয়ে ভাবত। সে আমার ভালোবাসা ভুলে তোকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। একদিন সে ঠিক করেছিল তোর কাছে গিয়ে তার অনুভূতির কথা জানাবে, কিন্তু সেদিনই একটা গাড়ি দুর্ঘটনায় ও। এই বলে বিহানা কান্নায় ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, সুনীল যেদিন মারা গেল, সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি তোর জীবনের সব সুখ কেড়ে নেব। আমি তোকে কোনো দিন সুখী হতে দেব না। তাই আমি প্রথমে রিতমকে তোর জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম। তারপর যখন জানতে পারলাম তুই বিনোদকে ভালোবেসে বিয়ে করেছিস, তখন আমার ভেতরের আগুনটা আবার জ্বলে উঠল। আমি খোঁজ নিয়ে জানতে পারি বিনোদের বৌদি তোকে পছন্দ করে না। আমি তার সাথে যোগাযোগ করি এবং আমরা দুজনে মিলে তোকে এই বাড়ি থেকে তাড়ানোর পরিকল্পনা করি। বিহানার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। একটা সামান্য ভুল বোঝাবুঝির জন্য একটা মানুষ এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? ছায়াবৌদি তখন বিহানাকে সমর্থন করে বললেন, হ্যাঁ, আমি বিহানাকে ডেকে এনেছি। আমি কোনোদিনও ভূমিকাকে আমার ভাইয়ের বউ হিসাবে মন থেকে মানতে পারিনি। আমি চেয়েছিলাম বিনোদের জীবনসঙ্গী আমি নিজে পছন্দ করি, তাই আমি বিহানাকে সাহায্য করেছি। বিনোদ তার বৌদির দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছিল না। সে হয়তো তার নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। সমস্ত সত্যিটা সামনে আসার পর ঘরের ভেতরে একটা দমবন্ধ করা নীরবতা নেমে এলো। বিনোদ তার বৌদির দিকে তাকিয়েছিল এক রাশ ঘৃণা আর কষ্ট নিয়ে। তার মুখ দিয়ে কোনো কথা সরছিল না। সে হয়তো ভাবতেও পারেনি যাকে সে মায়ের মতো শ্রদ্ধা করত, সে তার জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য এত বড় ষড়যন্ত্র করতে পারে। কিছুক্ষণ পর বিনোদ শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমি কোনোদিন ভাবতেও পারিনি তুমি এতটা অন্যায় করতে পারো। আমি তোমাকে মায়ের স্থান দিয়েছিলাম, আর তুমি আমার সংসারটা ভাঙার চেষ্টা করছিলে। ছি! এই বলে সে আমার হাত ধরে ঘর থেকে বেরিয়ে এলো। সেই রাতেই আমরা ওই বাড়ি ছেড়ে দিয়েছিলাম। বিনোদ আর এক মুহূর্তের জন্য ওই বাড়িতে থাকতে রাজি ছিল না। আমরা একটা ছোট ভাড়া বাড়িতে এসে উঠলাম। নতুন করে আমাদের জীবন শুরু হলো। প্রথম খুব কষ্ট হয়েছিল, কিন্তু আমরা দুজনে দুজনের পাশে ছিলাম। বিনোদ আমার কাছে তার আগের ব্যবহারের জন্য বারবার ক্ষমা চেয়েছিল। সে বলেছিল বৌদির প্রতি অন্ধবিশ্বাসই তাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিল।
আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, কারণ আমি জানতাম সে যা করেছে তা ভালোবেসেই করেছে। আমরা নতুন করে আমাদের চিকিৎসা শুরু করলাম। এবার বিনোদও আমার সাথে ডাক্তারের কাছে গেল। পরীক্ষা করে জানা গেল বিনোদের মধ্যে সামান্য কিছু সমস্যা ছিল, যা চিকিৎসার মাধ্যমে সহজেই ঠিক করা সম্ভব। আমরা ধৈর্য ধরে চিকিৎসা চালিয়ে গেলাম। একে অপরের ভালোবাসা আর বিশ্বাসই ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা সব কষ্ট একসাথে ভাগ করে নিতাম। ধীরে ধীরে আমাদের জীবনে আবার সুখ ফিরে আসতে শুরু করলো। 1 বছর পর ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে চাইলেন। আমি যমজ সন্তানের জন্ম দিলাম, একটি ছেলে এবং একটি মেয়ে। আমাদের কোল আলো করে ওরা যখন এলো, তখন আমাদের মনে হলো আমরা যেন পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। আমাদের ছোট সংসারটা আনন্দে ভরে উঠল। বিনোদ এখন একজন দায়িত্বশীল বাবা। সে তার ছেলে মেয়েকে নিয়েই সারাদিন মেতে থাকে। ওদের হাসি মুখ দেখলে আমাদের সব কষ্ট দূর হয়ে যায়। আজ আমি আমার স্বামী আর সন্তানদের নিয়ে খুব সুখে আছি। অতীতে সেই কালো দিনগুলো এখন আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো মনে হয়। আমি ছায়া বৌদি বা বিহানার ওপর কোনো রাগ পুষে রাখিনি। আমি বিশ্বাস করি কর্মফল মানুষকে একদিন না একদিন ভোগ করতেই হয়। তারা তাদের কাজের ফল নিশ্চয়ই পাবে। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন সবাইকে ভালো রাখেন। বন্ধুরা, আমার এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে কোনো সম্পর্ক, বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক, বিশ্বাস আর বোঝাপড়ার উপর টিকে থাকে। তৃতীয় কোনো ব্যক্তির কথায় কান দিয়ে নিজের ভালোবাসার মানুষকে অবিশ্বাস করা উচিত নয়। জীবনে অনেক কঠিন সময় আসতে পারে, কিন্তু সেই সময় ধৈর্য ধরে একে অপরের পাশে থাকলে সব সমস্যারই সমাধান করা সম্ভব। আর একটা কথা মনে রাখবেন, ষড়যন্ত্র বা হিংসা করে কখনো কারো ভালো করা যায় না। সত্যিটা একদিন না একদিন সামনে আসবেই। তাই সবসময় সৎ পথে চলুন এবং ভালোবাসার উপর বিশ্বাস রাখুন। ভালোবাসার বিশ্বাসই পারে পৃথিবীর সব প্রতিকূলতাকে জয় করতে। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।